হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের প্রথম ট্যুর ব্লগ আজমির, দিল্লি এবং আগ্রা। এটা রইল পার্ট 1। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে, যেটা আমার হাজব্যান্ড গোছাচ্ছে, কারণ হাজব্যান্ড ভীষণ সুন্দর ভালো ব্যাগ গোছায়। এবং যেহেতু শীতের জায়গায় যাচ্ছি, কলকাতাতে শীত না থাকলেও যেখানে যাচ্ছি সেখানে কিন্তু শীত আছে, তাই অল্প স্বল্প শীতের জামাকাপড় নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বলতে ভুলে গেলাম, এই ব্যাগটা আমাদের সব থেকে পছন্দের ব্যাগ। এই একটা ব্যাগ তো তোমরা দেখলে, আরও আরেকটা ব্যাগ হয়েছে। কারণ কি, যেই জায়গায় যাচ্ছি শুধু একটা জায়গা নয়, আমরা অনেক জায়গায় ঘুরবো। তো দেখতে থাকো, আমাদের যাত্রা কিন্তু শুরু। সেদিন আমাদের 11টা বাজতে 5-এর ট্রেন ছিল। আমরা 8টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। জানোই তো কলকাতার জ্যাম, অর্থাৎ আমরা 8টায় যখন বেরিয়ে পড়েছি, গিয়ে দেখলাম আমরা শনিবার ছিল, তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর বলে রাখি যে সাথে সেদিনকে আমাদের মা ছিল। দেখো, আমার বাম পাশে মা আর আমার ডান পাশে আমার হাজব্যান্ড ছিল। মা সেদিনকে রাত্রের খাবার দাবার করে এনেছিল। তো দেখতে পাচ্ছ, এটা মাঝেরহাট ব্রিজ। তোমরা হয়তো অনেকেই কলকাতার বাইরে যারা থাকো তারা জানো না, আমি বেহালাতে থাকি। তো বেহালার এটা মেন একটা সেতু বলে আমরা জানি অলরেডি, যেটা এখন জয়হিন্দ সেতু নামে পরিচিত। কলকাতার দৃশ্য রাত্রিবেলা দেখতেই অসাধারণ লাগে। এটা তোমরা অনেকেই জানো, যারা কলকাতায় অলরেডি ঘুরতে এসছো বা ঘুরতে আসবে আগামী দিন, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম ইন কলকাতা। তোমরা দেখতে পাচ্ছ সাইডে ভীষণ সুন্দর দৃশ্য। শিয়ালদায় অলরেডি আমরা পৌঁছে গেছি। আমি নর্থে থাকি, তো মা ওই গাড়িতেই বাড়িতে চলে গেল। আমরা অলরেডি শিয়ালদায় পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। আর বলে রাখি, আমরা 9:45-র মধ্যে কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। বাঙালির তো জানো, সবসময় যে কোনো জায়গায় গেলে ফটো আর ভিডিও মাস্ট। তো সেখানে একটু কেক মেরে আমি আর আমার বর দুজন একটু ভিডিও আর ফটোগ্রাফি করে নিলাম। আমাদের এক্সপেকটেশনের অনেক আগেই ট্রেন দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে হয়তো 30 মিনিট আগে ট্রেন দেবে, কিন্তু বেসিক্যালি 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছিল। আর ট্রেনের দরজা তখনও খোলেনি, তো সেই জন্য আমরা স্টেশনেই বসে অপেক্ষা করছিলাম। তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম, আমরা কিন্তু আজমির, দিল্লি, আগ্রা এই 3 জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আমাদের ট্রেন কিন্তু ছিল আজমির শিয়ালদা SF এক্সপ্রেস, অর্থাৎ সুপারফাস্ট এক্সপ্রেস। জানি ট্রেনটা শুনে হয়তো অনেকেই ভাবতে পারে ট্রেনটা প্রচুর লেট করে, কিন্তু না। সেদিন যেদিন আমরা ট্রেনে বসেছিলাম, অর্থাৎ যাচ্ছিলাম আজমির, মারাত্মক তাড়াতাড়ি ট্রেন কিন্তু পৌঁছে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ ট্রেনের ভেতরটা ভীষণ সুন্দর। অবশ্যই মানে আমাদের সাথে প্রচুর যাত্রী ছিল এবং তারা আমাদের সঙ্গেই অনেক দূর পর্যন্ত গেছিল। বলে রাখি, আমরা কিন্তু 3rd ক্লাস AC কেটেছিলাম এবং আমাদের কোচ নাম্বার ছিল B2। যেহেতু আমরা সবসময় দুজনেই ট্রাভেল করি, সেই জন্য যে কোনো জায়গায় আমরা সাইড আপার এবং সাইড লোয়ারটাই প্রেফার করে থাকি। এটা তোমাদের জন্য কিন্তু রেকমেন্ড করা রইল। তো এরপর আমরা রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়লাম, যেটা মা আমাদের অলরেডি তৈরি করে দিয়েছিল। আমরা সকালে চা খেয়েছিলাম। দেখতে পাচ্ছ, আমরা কাপ নিয়ে এসেছিলাম এবং চা পাতাও নিয়ে এসেছিলাম, কারণ ট্রেনের চা তো জানো কি জল দিয়ে বানাবে না বানাবে, সেই জন্য আমরা নিই। আর ট্রেনের চায়ের দামও কিন্তু 20 টাকা করে, তো সেই জন্য আমরা কিন্তু চায়ের পাতা নিয়ে এসেছিলাম। আর বলে রাখি, প্যান্ট্রি কার্ডে কিন্তু তোমরা গরম জল পাবে। আর ওখান থেকে যদি কেউ টাকাও চায়, তোমরা বলবে না এটা তো ফ্রি, এভাবে তো গরম জলের জন্য টাকা চাওয়া উচিত না। তাই আমরা কিন্তু প্যান্ট্রি কার্ড থেকে গরম জল নিয়ে এসে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে চা খাচ্ছিলাম। দেখো, আমাদের অলরেডি দুপুরের খাবার চলে এলো। তারপর তো দুপুরের খাবার কিন্তু ওরা আগে থেকে এসে লিখে নিয়ে যায় যে তোমার কি লাগবে। তুমি তার মধ্যেই বলে দিতে পারো যে তুমি ভেজ নেবে না ননভেজ। ননভেজে ওরা চিকেন, ফিশ এবং এগ 3টেই দেয়। তো আর বলে রাখি, এগের জন্য কিন্তু তোমরা একটা অর্ডার করলেই তাতে 2টো ডিম পেয়ে যাচ্ছ। আর আমরা কিন্তু রুটি নিই, আমরা কিন্তু ভাতই নিয়েছিলাম। ওরা নেওয়ার সময় কিন্তু বলে দেয় যে তোমরা ভাতই নেবে কি রুটি, তো সেক্ষেত্রে আমরা রুটিটা নিই, ভাতটাই প্রেফার করেছিলাম, তাই ভাতটাই নিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখো, আমরা কিন্তু 2টো নিয়েছিলাম, একটা ভেজ নিয়েছিলাম আর একটা এগ থালি নিয়েছিলাম। দেখো, আমাদের কিন্তু ভেজের মধ্যে ছিল 2 রকমের সবজির তরকারি আর একটুখানি ডাল, আর ভাত দিয়েছিল বেশ ভালোই। একজনের কিন্তু বেশ ভালোই হয়ে যাবে, পারলে ওটা তোমরা দুজন কিন্তু শেয়ারেও খেয়ে নিতে পারো। তো আমরা ফার্স্ট যখন নিয়েছিলাম আমরা বুঝিনি, তো সেই জন্য আমরা 2টোই নিয়ে নিয়েছিলাম, একটা এগ থালি এবং একটা ভেজ থালি, আগেও বললাম। আর বাঙালির কিন্তু শেষ পাতে মিষ্টি চাই, তাই আমাদেরও কিন্তু মিষ্টি দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ একটা আচারও আছে, তো আচারটা আমরা লাস্টে খাইনি। রাতেও আমরা সেম খাবার নিয়ে নিয়েছিলাম, শুধুমাত্র
ভেজ নিয়েছিলাম, আর আমাদের দুজনের জন্য একটা প্লেটই ঠিক আছে, কারণ কি আমরা বেশি খেতে পারি না, ট্রেনে বেশি খাওয়াটাও ঠিক নয় বলে আমরা মনে করি। তো সেম নিয়েছিলাম, শুধু ভেজ ছিল, কোনো এগ বা ননভেজ কিছু নিইনি। আর দেখতে পাচ্ছ ভাতের কোয়ান্টিটিটাও তখন ভালোই ছিল, তো সেই জন্যই আমরা কিন্তু একটা নিয়েছিলাম। বলে রাখি, আমাদের ট্রেন কিন্তু আজমির জাংশনে একদম রাইট টাইমে নামিয়েছিল। আর রাইট টাইমে নামানোর দরুন আমরা কিন্তু অত রাত্রিবেলাও অটো পেতে আমাদের কোনো রকম কোনো মুশকিল হয়নি। আমাদের আগে থেকেই খাদিমকে বলা ছিল, অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না, খাদিম অর্থাৎ কেয়ারটেকার। আমরা যেখানে যাচ্ছিলাম অর্থাৎ খাজা গরিব নওয়াজের উদ্দেশ্যে, অর্থাৎ দরগা শরীফের উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আগে থেকে খাদিমকে বলে রাখা ছিল এবং সেই আমাদের এই অটোর ব্যবস্থা করে দিয়েছিল। বলে রাখি, অটো কিন্তু রাতের বেলা করে 150 টাকা চার্জ করে। এমনি সময় 100 টাকা তোমরা পেয়ে যাবে, আবার 70-80 টাকাও পেতে পারো, এটা তোমাদের ডিপেন্ড করছে বার্গেনিংয়ের ওপরে। তো রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার এবং সত্যি বলতে গেলে পুরোটাই নির্ঝুম। আপনাদের আমি 150 টাকার কথা বললাম, তো এটার একটু এক্সপ্লেনেশন আমি আপনাদের আগে একটু দিয়ে দিই। আসলে কি বলুন তো, 150 টাকাটা না, সেটা কখন হয়, যখন ধরুন অটোওয়ালারা নিজেরা একটা নিজস্ব হোটেলে নিয়ে যায় আপনাদের, তখন ওরা কিন্তু 50 টাকা চার্জ করে, বলে যে 50 টাকা আমরা নর্মাল নেব, এবং হোটেলে গিয়ে ওদের একটা কমিশন থাকে, সেখান থেকে কিন্তু ওরা ভাড়া নিয়ে নেয়। আর যদি আপনি আগে থেকে জায়গা ঠিক করে অলরেডি রেখে দেন, তখন কিন্তু আপনার জায়গা অনুযায়ী ওরা 150 টাকা রাতের বেলা চার্জ করে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা বেশ কিছু মাস আগে যখন টিকিট কাটছেন, তখনই চেষ্টা করবেন যেন হোটেল রুমগুলো তাড়াতাড়ি করে আপনারা কেটে নেওয়ার। নয়তো প্রবলেম কি হয় বলুন তো, ওখানে গিয়ে হোটেল খুঁজতে খুঁজতেই আপনাদের অনেকটা সময় কিন্তু ব্যয় হয়। স্টেশন থেকে দরগা শরীফের দূরত্ব কিন্তু 10 থেকে 15 মিনিট, তাতেই কিন্তু ওরা আমাদের থেকে 150 টাকা চার্জ করেছিল, তাহলে ভেবে নিন। আচ্ছা, এই রুমটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আমরা প্রথম দিন ছিলাম, অর্থাৎ খাদিমকে বুক করে রেখেছিলাম এবং উনি এই রুমটা আমাদের দিয়েছিল। এটা কিন্তু দরগা শরীফের একদম কাছে, আমরা ঘরে জুতো ছেড়ে রেখে কিন্তু দরগা শরীফে যেতে পারছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ জানলা দিয়ে দরগা শরীফ দেখা যাচ্ছে, আমরা কিন্তু 5 নম্বর গেটের সামনে ছিলাম। বুঝতেই পারছো বাঙালি একটু বেশি পিটপিটা, তাই জন্য আমি জানি না বাকিদের কথা, আমি নিজে একটু বেশি পিটপিটে, তাই জন্য আমি কিন্তু রুমটা আরও পরিষ্কারে সেকেন্ড দিন কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য, গম্বুজটা ওপরে তোমরা দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, এখানে না আমরা জাতি ধর্ম ইত্যাদি ভেদাভেদ করি না। আমরা প্রচুর মানুষকে দেখেছি, যারা আমাদের কলকাতা থেকে প্রচুর মানুষ তো গেছেই, এবং বিভিন্ন জাতি ধর্ম ছাড়া, অর্থাৎ তারা কিন্তু সকলে ওখানে মিলিত হয়েছে। আসলে জায়গাটাই এমন না, গেলে তোমাদের মানে ভীষণ ভালো লাগবে এবং তোমাদের মনে হবে যে আমরা ভেতরে সর্বক্ষণ বসে থাকি এবং সর্বক্ষণ আমরা কাওয়ালি বা বিভিন্ন রকমের নাম গান ইত্যাদি শুনি। এবং দেখো তোমরা দরগার ভেতরটা দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিষ্কার, এবং সত্যি বলতে গেলে ওরা কিন্তু প্রায় মাঝে মধ্যেই 15 মিনিট 10 মিনিট অন্তরই কিন্তু ওরা ঝাড় দেয় এবং দরগার ভেতরটা অত্যাধিক পরিচ্ছন্ন রাখে। আমি বললাম তোমাদের যে ভেতরটা ভীষণ পরিষ্কার, ঠিক সেরকম ভেতরটা কিন্তু অনেক বড়। এই দরজাটা দেখছো, এটা কিন্তু বুলন্দ দরওয়াজা, এটা সবথেকে বড় দরজা। দরগা শরীফের অনেক দরজা আছে, তার মধ্যে এটি কিন্তু অন্যতম। বলে রাখি, আমরা কিন্তু সেই দিনকে রাতের বেলা যখন অনেক রাত্রে পৌঁছেছিলাম, আমরা ঘুমাতে পারিনি। তো কি হয়, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের পরিষ্কার করে আমরা কিন্তু দরগা শরীফে যাই, আর বিকেলে আমরা পুজো দিই। সেই সময় না আমরা ভিডিও ক্লিপ নিইনি, কারণ ভেতরে সমানে অ্যানাউন্স করছিল যে নিজেদের পার্স এবং ফোন কিন্তু সাবধানে রাখতে, তাই আমরা পার্স এবং ফোনটা ঘরে রেখে পুজো দিতে যাই। সেই ক্লিপটা তোমাদের আমি সত্যি দেখাতে পারিনি। এটি আজমিরের একটি বিখ্যাত জায়গা, আনা সাগর। আসলে এখানে একটি সত্য ঘটনা কথিত আছে। এখানে খাজা গরিব নওয়াজ এবং তার অনুগামীরা হাত পা মুখ ধুতেন, যেটাকে মুসলিমদের ভাষায় ওয়াজু করা বলা হয়, এবং স্নান করতেন। রাজা পৃথ্বীরাজ চৌহান এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে এবং তিনি বলেন যে শুধুমাত্র একটি পাত্রের মাধ্যমেই এই সাগর থেকে জল তোলা সম্ভব। এখানে কোনোভাবে স্নান করা কিংবা হাত পা মুখ ধোয়া অর্থাৎ ওয়াজু করা কোনোভাবেই সম্ভব নয়। তো খাজা গরিব নওয়াজ সেটির অমান্যতা না করে তার শিষ্যকে বলেন যে ঠিক আছে, শুধুমাত্র একটি পাত্রের মাধ্যমেই তুমি জল নিয়ে এসো, এবং শিষ্য সেই একটি পাত্রের মাধ্যমেই সাগরের জল তুলতে যায় এবং গোটা সাগরের জল সেই পাত্রের মধ্যে
মধ্যে চলে আসে এবং সেটি দেখে পৃথ্বীরাজ চৌহান খাজা গরিব নওয়াজের কাছে গিয়ে অনুরোধ করেন যেন জল আবার সেই সাগরে ফিরিয়ে দেওয়া হয় এবং তার শিষ্য সেই বাটিটি উল্টায় এবং সেই সাগরের জল আবার সেই জায়গায় ফিরে যায়। এখানে বোটিং করা যায়, আপনারা চাইলে করতে পারেন, আমরা কিন্তু করিনি। এবং এখানে মাছকে খাবার দেওয়া কিন্তু যায় এবং আপনারাও জানবেন হয়তো যে মাছ বা কোনো পাখিকে খাবার দেওয়া কিন্তু খুব ভালো, সেটি যে কোনো ধর্মেই কিন্তু খুব ভালো। তো সেক্ষেত্রে আপনারা যদি চান মাছের জন্য আটার গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারেন এবং ওখানে গিয়ে খাবার দিতে পারেন। এটি আনা সাগরের উল্টো দিকেই এমন একটি জায়গা যেখানের খোঁজ হয়তো অনেকেই পান না, কিন্তু আমরা পেয়েছিলাম বলেই গেছিলাম, যেটি অনেক সিঁড়ি অতিক্রম করে আপনাকে উপরে উঠতে হবে। এই জায়গাটিতে একজন হিন্দু জাদুঘর তন্ত্র সাধনা করতেন, যার নাম ছিল জয়পাল জাদুঘর। যিনি রাজা পৃথ্বীরাজ চৌহানের সময়কালে একজন জাদুঘর ছিলেন। তিনি রাজা পৃথ্বীরাজ চৌহানের নির্দেশে খাজা গরিব নওয়াজকে আজমির শহর থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। শেষ অবধি তিনি পরাজিত হন। এত কথা ভিডিওতে বলা সম্ভব নয় এবং শেষ অবধি কিন্তু তিনি পরাজিত হওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খাজা গরিব নওয়াজের কাছে দীক্ষিত হন। খাজা গরিব নওয়াজের কাছ থেকে পরাজিত হওয়ার পর জয়পাল জাদুঘর খাজা গরিব নওয়াজের পায়ে পড়ে বলেন যে সে যেন অমরত্ব লাভ করেন এবং তারপর থেকে খাজা গরিব নওয়াজ তার জয়পাল জাদুঘর নামের বদলে তাকে নাম দেন আবদুল্লাহ বিয়াবানি এবং তাকে বলেন তুমি আজ থেকে অমর হলে। সাগর থেকে আমরা বিকেলবেলা ব্যাক করে যাই এবং সেখানে আমরা বিকেলে ব্যাক করার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে দরগা শরীফে যাই এবং সেখানে কিন্তু আমরা বিকেলবেলায় পুজো সেরে ফেলি এবং পুজো সেরে নেওয়ার পরে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ দরগা শরীফে বসেছিলাম। আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের ওখানে একবার যদি প্রবেশ করেন বেরোতে ইচ্ছা করবে না, মনে হবে যে সারা জীবন হয়তো এখানেই থাকি।